হ্যালো ফ্রেন্ড, ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল ওয়েলথ ক্রিয়েশন। ওয়েলথ ক্রিয়েশনে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি এই ভিডিওতে তুলে ধরব কিভাবে আপনি মিউচুয়াল ফান্ড পছন্দ করবেন এবং সেই মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করবেন দীর্ঘ সময়ের জন্য। তা চলুন শুরু করা যাক। শুরু করার আগে আমার বিশেষ অনুরোধ, আপনারা যারা নতুন তারা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করবেন, তাহলে আপনারা নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পাবেন। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার ও লাইক করবেন, তাহলে অন্যরা দেখার সুযোগ পাবে। ভালো মিউচুয়াল ফান্ড পছন্দ করার আগে আমরা দেখব কত বছরের জন্য ইনভেস্টমেন্ট করব, কারণ সময়ের উপরে নির্ভর করবে ফান্ডের ধরন। যদি আমরা 1 বছরের কম সময়ের জন্য ইনভেস্টমেন্ট করতে চাই তখন লিকুইড ফান্ডে ইনভেস্ট করব। যদি 1 বছর থেকে 3 বছরের জন্য ইনভেস্ট করতে চাই তখন ডেট ফান্ডে ইনভেস্ট করব। যদি 3 বছরের ওপরে ইনভেস্ট করতে চাই তখন আমরা ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব। এবার এই ইকুইটি মিউচুয়াল ফান্ড 4 ধরনের: লার্জ ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ড এবং মাল্টি ক্যাপ ফান্ড। মাল্টি ক্যাপ ফান্ড হলো লার্জ ক্যাপ কোম্পানি, মিড ক্যাপ কোম্পানি আর স্মল ক্যাপ কোম্পানি। এই 3 ধরনের কোম্পানিগুলোকে নিয়েই আপনার মাল্টি ক্যাপ ফান্ড তৈরি হয়। তা লার্জ ক্যাপ কোম্পানিতে যদি আমরা ইনভেস্ট করতে চাই তাহলে মিনিমাম আমাদের সময় দিতে হবে 3 বছরের জন্য, আর মিড ক্যাপে যদি ইনভেস্ট করতে চাই তাহলে আমাদের 5 বছরের সময় দিতে হবে, স্মল ক্যাপে ইনভেস্ট করতে চাইলে 7 বছরের জন্য, এবং মাল্টি ক্যাপে যদি ইনভেস্ট করতে চাই সেখানে আমাদের 5 বছরের জন্য সময় দিতে হবে। এইভাবে আমরা সময় অনুযায়ী ফান্ডের ধরনটা তো বাছলাম। এরপর আমরা দেখব AUM অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। আমরা যখনই কোনো ফান্ড বাছবো তার AUM যেন 500 কোটি টাকার বেশি হয়। যদি কোনো কারণে ফান্ডে রিডেমশন প্রেশার আসে, রিডেম হওয়ার পরেও 500 কোটি টাকার উপরে AUM থাকলে ফান্ড ম্যানেজ করা কঠিন হবে না। টাকার পরিমাণ কমে গেলে যেমন ব্যবসা চালাতে সমস্যা হয়, তেমনি AUM কমে গেলে ফান্ড ম্যানেজ করার সমস্যা হয়। AUM এর সাইজ দেখেও বোঝা যায় ফান্ডে ইনভেস্টারের সংখ্যা কম না বেশি আছে। ভালো ফান্ডে ইনভেস্টার বেশি থাকবে এটা আশা করা যায়। এরপর দেখব ফান্ড ম্যানেজার এবং তার অভিজ্ঞতা। বেশি বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। এরপর দেখব ফান্ডের এক্সপেন্সেস। ফান্ডের এক্সপেন্সেস দেখার সময় ফান্ডের এক্সপেন্সেস দেখব, তার সাথে ফান্ড ক্যাটাগরির অন্য সব ফান্ডগুলো তুলনা করব। যার খরচা কম সেই ফান্ডকে আমরা গুরুত্ব দেব। ফান্ডের খরচ কম হলে রিটার্নটা আরও বেশি পাওয়া যাবে। আমরা যখন কোনো ফান্ড বাছবো তখন যে ধরনের ফান্ডে আমরা ইনভেস্ট করতে চাই সেই ধরনের অনেকগুলো ফান্ড নিয়ে পাশাপাশি তুলনা করব। যেমন যদি ডেট ফান্ডে ইনভেস্ট করতে চাই, যত ডেট ফান্ড আছে তাদের পাশাপাশি তুলনা করে যেটা ভালো বেরোবে সেটাই আমরা বেছে নেব। এবার দেখব রিস্ক রেশিও। রিস্ক রেশিওর মধ্যে কি কি আছে? রিস্ক রেশিওর মধ্যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আছে, বিটা, শার্প রেশিও, আলফা ইত্যাদি। এবার স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা কি? স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ভ্যালু ফান্ডের ভোলাটাইলের পরিমাণ নির্ধারণ করে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ভ্যালু কম হলে ভবিষ্যতে ফান্ডটি ধারাবাহিকভাবে একই ধরনের রিটার্ন দেওয়ার সম্ভাবনা থাকে। ধরুন পাশাপাশি দুটো ফান্ডের রিটার্ন একই, কিন্তু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন একটাতে কম অন্যটাতে বেশি। যেটি কম সেটি ভবিষ্যতে ধারাবাহিকভাবে একই ধরনের রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু যেটি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বেশি সেই ফান্ডের রিটার্ন অনুমান করা কঠিন, কারণ ফান্ডটি বেশি ভোলাটাইল, অর্থাৎ খুব বেশি পরিমাণে ওঠানামা করে। মার্কেট পড়লে ফান্ডটি বেশি পড়ে, আবার মার্কেট উঠলে ফান্ডটি বেশি ওঠে, অর্থাৎ স্থিরতা কম। এইবার দেখব বিটা কি। বিটার ভ্যালু নির্ধারণ করে ফান্ডটা কি রকম রিটার্ন দেবে। বিটার মান কমের অর্থ বর্তমান রিটার্ন এবং ভবিষ্যৎ রিটার্নের ধারাবাহিকতা কাছাকাছি থাকবে। যে ফান্ডের বিটা কম সেই ফান্ডটা ওই ফান্ড ক্যাটাগরির তুলনায় ভালো বলা হয়। এবার দেখব আমরা শার্প রেশিওটা কি। শার্প রেশিও হলো কতটা রিস্ক নিয়ে কতটা রিটার্ন তৈরি করা যায়। শার্প রেশিওর মান বেশি হওয়ার অর্থ ফান্ডটি বেশি রিটার্ন দিতে সক্ষম। ধরা যাক পাশাপাশি একই ক্যাটাগরির কিছু ফান্ডের রিটার্ন 22%, কিন্তু শার্প রেশিও কোনোটাতে 1.5, কোনোটাতে 1.3, কোনোটাতে 1। এই একই রিটার্ন দিলেও শার্প রেশিও বেশি হওয়ার জন্য 1.5 শার্প রেশিও যুক্ত
ফান্ডটা ভবিষ্যতে বেশি রিটার্ন দিতে পারে। এবার দেখব আলফা কি। আলফার মান সংশ্লিষ্ট ফান্ডটির বেঞ্চমার্কের সাথে তুলনা করে। যদি দেখা যায় ফান্ডটি বেঞ্চমার্ক রিটার্ন দিচ্ছে 12%, কিন্তু ফান্ডটি রিটার্ন দিচ্ছে 15%, এখানে ওই 12% যে বেঞ্চমার্ক রিটার্ন তার ওপরে বা নিচে যে রিটার্নটা আসে সেটাই হচ্ছে আলফা। যদি বেঞ্চমার্কের ওপরে রিটার্ন হয় সেটা হচ্ছে পজিটিভ আলফা, আর যদি বেঞ্চমার্কের নিচে যদি রিটার্ন হয় তবে সেটা হচ্ছে নেগেটিভ আলফা। সবসময় আলফার মানটা বেঞ্চমার্কের সাথে তুলনা করতে হবে। সবার শেষে আমরা দেখব রিটার্ন 3 বছর, 5 বছর, 10 বছর অথবা যবে থেকে ফান্ডটা লঞ্চ করেছে তখন থেকে বর্তমান পর্যন্ত কত রিটার্ন দিচ্ছে, তবে সেটা যেন 5 বছরের বেশি হয়। 1-2 বছরের রিটার্ন দেখে ফান্ডের রিটার্ন দেওয়ার ধারাবাহিকতার বিচার করা যায় না। বহু বছর ধরে যে ফান্ডের রিটার্ন ভালো সেটি ভালো ফান্ড। অনেকগুলো বছরের গড় রিটার্ন যদি ভালো হয় তবে বলা যায় যে এই ফান্ডটা ভালো হতে পারে। 1 বছর ও 2 বছরের রিটার্ন দেখে ফান্ডে ইনভেস্ট করা ঠিক নয়। একটা ফান্ডে ইনভেস্ট করতে গেলে এত কিছু দেখে ইনভেস্ট করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়, আবার পণ্ডিত হতে হবে, তাই রিসার্চ করতে করতে আবার ইনভেস্টমেন্ট করা হবে না। ইনভেস্টের আসল কথা হলো সময় না দিলে সঠিক রিটার্ন পাওয়া সম্ভব না। কোনো ফান্ডে ইনভেস্ট করতে যত নিয়ম মানুন না কেন সব সময় কোনো ফান্ডে পারফরমেন্স ভালো হয় না। ভালো মন্দ দুটো দিকই থাকে। প্রত্যেক ফান্ড ম্যানেজার নিজেদের স্কিল দিয়ে ফান্ড পরিচালনা করেন। সময়ের সাথে কারোর ফান্ড আগে চলে আবার কারোর পরে চলে, সুতরাং কোনো ফান্ড বাঁচলেই হলো না, ধৈর্য ধরে ইনভেস্ট করে যেতে হয়, ইনভেস্টেড থাকতেও হয়, তবে লং টার্মে ভালো রিটার্ন পাওয়া যায়। আপনি ফান্ড বাছার ঝামেলায় না গিয়ে সহজ রাস্তাতেও যেতে পারেন, যাতে ইন্ডিয়ান ইকোনমির প্রতিফলন আছে, যাতে ইন্ডিয়ান গভর্নমেন্টের সজাগ দৃষ্টি আছে। গভর্নমেন্ট সবসময় চায় তাকে তুলে ধরতে, যেভাবেই হোক তাকে সকলের সামনে তুলে ধরলে সমগ্র বিশ্বের কাছে ভারতের ভাবমূর্তি উজ্জ্বল হয়। সমস্ত বড় বড় ইনভেস্টর চান তাকে সবার উপরে তুলে ধরতে। কার কথা বলছি কিছু অনুমান করতে পারছেন? হ্যাঁ, ইন্ডেক্সের কথা বলছি। ইন্ডেক্সকে কপি করে তৈরি হয়েছে ইন্ডেক্স ফান্ড। সমস্ত কোম্পানির ইন্ডেক্স ফান্ডগুলো ভালো, শুধু দেখে নিতে হবে কোন কোন এএমসি ইন্ডেক্স ফান্ডের এক্সপেন্সেস কম, আবার AUM 500 কোটি টাকার উপরে আছে কিনা। বড় এএমসি বা ফান্ড হাউস বেছে নিতে হবে যাতে ড্যামেজ কন্ট্রোল করতে পারে। 2019 সালে HDFC মিউচুয়াল ফান্ড ইনভেস্টরের সুরক্ষার জন্য বেশ কিছু লস নিজেরা বহন করেছিল। যাই হোক, অনেক কথা বললাম, এবার আপনারা ইনভেস্ট করা শুরু করে দিন। যত তাড়াতাড়ি ইনভেস্ট করা শুরু করবেন তত সময় আপনি ইনভেস্টমেন্টটা ধরে রাখতে পারবেন। আপনি যতদিন ইনভেস্টমেন্ট ধরে রাখতে পারবেন ততদিন আপনি কম্পাউন্ডিং এর বেনিফিট পাবেন। কম্পাউন্ডিং এর জন্য বেশি টাকা লাগে না, সময় লাগে। তো আজকে এই পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এইরকম আরও বিষয় জানার জন্য আমার চ্যানেলটা দেখতে থাকুন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে উল্লেখ করতে পারেন। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনে প্রেস করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পাবেন। আপনারা ভালো থাকবেন। নতুন ভিডিওর সাথে আবার দেখা হবে।